বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে গতকাল প্রায় 100 পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট সম্পূরক ও আবগারি শুল্ক আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যেসব পণ্য ও সেবায় ভ্যাট সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে তার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য না থাকায় সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না বলে দাবি করছে সংস্থাটি। যদিও বিশেষজ্ঞরা বলছে ওষুধ, এলপিজি, রেস্তোরাঁর খাবার ও মোবাইল ফোন সেবার ওপরও বাড়তি কর আরোপ করা হয়েছে, যা মানুষের নিত্যদিনের ব্যবহার্য পণ্য ও সেবা। ফলে এগুলোর কর বাড়ার কারণে স্বাভাবিকভাবেই মানুষের ব্যয় বাড়বে। রাষ্ট্রপতি গতকাল রাতেই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ 2025 জারি করেছেন। এই দুটি অধ্যাদেশ জারির পর এনবিআর এর পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এর ফলে বাড়তি করের বিষয়টিও এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। আমদানি পর্যায়ে 32টি পণ্যের ওপর বিভিন্ন হারে সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। সরবরাহ পর্যায়ে শুল্ক আরোপযোগ্য পণ্যের মধ্যে 5 ধরনের পণ্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে। সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য 4 ধরনের সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। এর মধ্যে আবাসন, হোটেল ও রেস্তোরাঁর খাদ্য বা পানীয় সরবরাহকালে পরিবেশিত মদ জাতীয় পানীয় বা ফ্লোর শো আয়োজনের ক্ষেত্রে বিলের উপর শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। মোবাইল ফোনে সিম বা রিম কার্ড ব্যবহারের শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। আইএসপি ইন্টারনেটের দেয়া সেবার উপর আগে কোনো শুল্ক ছিল না, এখন সেখানে 10% শুল্ক আরোপ করা হয়েছে। মূসক আরোপযোগ্য অন্তত 32 ধরনের পণ্যের মূসক বাড়ানো হয়েছে। এসব পণ্যের মূসক 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। অর্থাৎ নতুন অধ্যাদেশে এসব পণ্যে 10% মূসক বাড়ানো হয়েছে। এছাড়া মূসক আরোপযোগ্য আরো 14টি সেবার মূসক 10 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ব্যবসায়ী পর্যায়ে 3 ধরনের মূসকের মধ্যে 2টির ক্ষেত্রে হার বাড়িয়েছে সরকার এবং একটির ক্ষেত্রে কমিয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। বাজেটে রাজস্ব আহরণ লক্ষ্য ধরা হয়েছিল 5,41,000 কোটি টাকা আর 2,51,600 কোটি টাকা ধরা হয়েছিল ঘাটতি বাজেট। এই ঘাটতি মেটানোর কথা ব্যাংক সহ দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,81,453 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের নভেম্বর ও ডিসেম্বরের রাজস্ব আহরণের তথ্য এখনো প্রকাশ করেনি এনবিআর। অর্থ বছরের প্রথম 4 মাসে সংস্থাটি 1,01,281 কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে। যদিও এ সময়ে সংস্থাটির আহরণ লক্ষ্যমাত্রা ছিল 1,32,114 কোটি টাকা। এক্ষেত্রে গড়ে প্রতি মাসে আহরণ হয়েছে 25,320 কোটি টাকা। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রাজস্ব আহরণ কমেছে 1%। বাংলাদেশের অনুরোধে চলতি 2024-25 অর্থ বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও কিছুটা কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, যা সামনের বছরের ফেব্রুয়ারিতে আইএমএফ এর পর্ষদে অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে। আবার আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী নীতি বাস্তবায়ন করতে গিয়ে সরকারের নিজস্ব বাস্তবতায় অর্থনৈতিক নীতি প্রণয়ন স্বাধীনতাও খর্ব হচ্ছে বলেও অভিমত অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজারির ভাষ্যমতে আইএমএফ, বিশ্ব ব্যাংক বা এডিবির মতো সংস্থার কাছ থেকে অর্থ নেওয়া হলে এর বিপরীতে তারা কিছু শর্ত দেয়। এই শর্ত পূরণ নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে সরকারের অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতা খর্ব হয়। ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগটিও আইএমএফ এর শর্ত মেনে নেওয়া হয়েছে। এমন প্রতিটি ক্ষেত্রে শর্তের বেড়াজালে আটকে পড়ে অর্থনৈতিক নীতি প্রণয়নের সময় মানব কল্যাণের দৃষ্টি দেওয়া সম্ভব হয় না। জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অর্থনীতি জনকল্যাণমুখী হয়ে ওঠার প্রত্যাশা তীব্রতর হয়ে ওঠে। সংশ্লিষ্টদের ভাষ্য মতে 2024-25 অর্থ বছরের বাজেট অনেকটাই গণবিরোধী। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি পরিবর্তনের সুযোগ ছিল, কিন্তু এখনো আগের সরকারের প্রণীত বাজেটই বলবৎ রয়ে গেছে। একইভাবে বহাল রয়েছে বিগত সরকারের গৃহীত রাজস্ব ও মুদ্রানীতিও। দেশের অর্থনীতিও চলছে এখন আইএমএফ এর দর্শনে। সম্প্রতি বাজেট সংশোধনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে এর আকার কমবে সামান্যই, বরং সামনের অর্থ বছরে তা আরো বাড়ারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বণিক বার্তাকে বলেন, প্রায় ৩ বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভোক্তাদের অবস্থা নাভিশ্বাসে উঠে যাচ্ছে। শুধু দরিদ্র মানুষের কষ্ট হচ্ছে কিনা আলোচনাটি এরকম অবস্থায় নেই। যারা মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ, তাদের জন্য এটা খুবই চাপের হয়ে গেছে। এরকম সময়ে এমন একটা সিদ্ধান্ত আমি মনে করি না যে ঠিক হয়েছে। এটা সম্পূর্ণভাবেই IMF এর যে শর্ত আছে সেই শর্তের চাপের কাছে নতি স্বীকার করা হলো। এটাতে হয়তো অনেকেই দ্বিমত করবে না যে ভ্যাটের হারকে একক হার করার বিষয়টি আমাদের মধ্যমেয়াদী লক্ষ্য ছিল, কিন্তু বিরাজমান পরিস্থিতির মধ্যে এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত।